জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু গুরুকুল, ওয়েলকাম টু নাম্বার ওয়ান রেলওয়ে কোচিং সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা সবাই জানো অনেকে যে এলপির রেজাল্ট দিয়েছে অনেক বোর্ডে এবং অনেক বোর্ডে দেওয়া বাকি আছে। তো সবাই ফোন করছে, এসএমএস করছে, সবার সাকসেসের কথা বলছে যে তাদের প্যানেলে নাম এসছে। তো আমার পাশে আছে বিপ্রতীপ। ওর কোন বোর্ডে ফর্ম ফিল আপ করা ছিল এবং কত মার্কস ওর হয়েছে সেটা সব কিছু আমরা জানবো। ওর বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূরে না, তো দেখা করতে এসেছিল। তাই চলো শুনে নেই যে ওর কিভাবে পড়াশোনা করেছে এবং ওর মার্কস কত ছিল এবং কোন বোর্ডে। বিপ্রদীপ, কোন বোর্ডে ছিল তোমার? আমার কলকাতা বোর্ডে ছিল। আর আমার আচ্ছা, ওর কলকাতা বোর্ডে ছিল। কলকাতা বোর্ড মানে বুঝতেই পারছো, কলকাতা বোর্ড মানে হলো তোমার বিশাল বড় একটা টার্গেটিং বোর্ড থাকে। তোমার বিহার, তারপরে তোমার ইউপি বা মধ্যপ্রদেশের অনেক ছেলে পেলে কলকাতা বোর্ডকে খুব টার্গেট করে। তো কলকাতা বোর্ডে ফর্ম ফিল আপ করতেই অনেকে ভয় পায়। কত মার্কস ছিল বিপ্রদীপ তোমার সিবিটি টুতে? আমার সিবিটি টু পার্ট এতে 85.33 ছিল। 85.33 মানে বুঝতে পারছো 85.33 মানে মানে সিবিটি টুতে যেটা তোমার প্যানেলের জন্য মেডিকেলের জন্য যেটা ডেকেছে সেখানে কিন্তু তোমার একদম মানে কাট অফ থেকে ওর বেশি মার্কস আছে, না অনেকটাই বেশি মার্কস আছে। তো কাট অফ কত গেছে সিবিটি টুতে তোমার কলকাতা বোর্ডের ইউআরএ? মানে ফাইনালের কাট অফটা গেল ইউআরএ 82 আর 81 গেছে। আচ্ছা আচ্ছা, 82 আর 81। দেখো এটা 1:1 ডেকেছে, মানে তুমি ধরতে পারো যে এটা মানে মেডিকেল হয়ে গেলে বাস কনফার্ম চাকরি, মানে বিশাল ব্যাপার। আমার সাথে যে বসে আছে তার স্যালারি কিন্তু হবে, স্টার্টিং স্যালারি হবে প্রায় 50,000 টাকার কাছে। আর যদি তোমার 8 পে কমিশন দিয়ে দেয় তার মানে তো বুঝতেই পারছো কত টাকা স্যালারি হবে। তারপরে ওদের সব থেকে যে বড় ব্যাপার, ওদের রানিং অ্যানাউন্স আছে, হ্যাঁ কি না? তো ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সিবিটি ওয়ানে কত ছিল বিপ্রতীপ, মনে আছে? সিবিটি ওয়ানে মানে 100-র মধ্যে ওই 61 61.5 মতো পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো সিবিটি ওয়ান ক্লিয়ার হয়ে গেছে। সিবিটি ওয়ানের তো নাম্বারের কোনো দরকার নেই। সিবিটি টুটা ব্যাপার, এবং সব থেকে বড় যে ব্যাপার সিবিটি টুর পরীক্ষায় সব থেকে ভাইটাল ছিল ট্রেড। সেই ট্রেডেও কিন্তু পাশ করে গেছে না। ট্রেড তোমার কোন ট্রেড ছিল বিপ্রতীপ? আমার ইলেকট্রিশিয়ান ট্রেড ছিল। ইলেকট্রিশিয়ান ট্রেড। তো ইলেকট্রিশিয়ান ট্রেডের যারা দেখছো তারা ওর থেকে ইন্সপায়ার হতে পারো যে কি করে পড়াশোনা করতে হবে, তাই তো নাকি? তো বিপ্রতীপ তুমি কত, সবাই একটা প্রশ্ন থাকে যে কত ঘন্টা পড়তে হবে দাদা, কত ঘন্টা পড়তে তুমি? না দাদা, আমি খুব বেশিক্ষণ পড়িনি, বাট যতক্ষণ পড়তাম একটু মন দিয়ে পড়েছি। রাত্রিবেলাটা পড়তাম, রাত্রিবেলা ওই 12টা 12:30 দিকে বসতাম, আর ওই সকাল 6টা 6:30 অবধি। আর বাকি সারা দিনের মধ্যে হয়তো 2-3 ঘন্টা পড়তাম খুব বেশি হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইলেও তোমার ভালো করে বোঝা উচিত যে মানে অনেক পড়া, দেখবো অনেকে আছে যে সারাদিন ধরে পড়ে যাচ্ছে, সারাদিন ধরে পড়ে যাচ্ছে, অমন ব্যাপার না। মানে তোমাকে যে পড়তে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে। তুমি যদি স্মার্টলি পড়াশোনা করতে পারো তাহলে তোমার চাকরি কিন্তু কনফার্ম। তোমাকে স্মার্টলি পড়তে হবে। আচ্ছা, যেটা বলা হয়নি, শোনা হয়নি, তুমি কোন ব্যাচের ছিলে সেটা একটু বলে দাও না ওদেরকে। আমি 12 নম্বর ব্যাচ ছিলাম। ও 12 নম্বর ব্যাচে ছিল। 12 নম্বর ব্যাচের কিন্তু অনেকেই টেকনিশিয়ানে চাকরি হয়ে গেছে। তারপরে 12 নম্বর ব্যাচের থেকে তোমার অনেকেই এলপির খবর আসছে যে 12 নম্বর ব্যাচ, মানে 12 নম্বর ব্যাচ খুব ভালো করছে না, হ্যাঁ কি না? তো ঠিক আছে, তারপরে তোমার মক টেস্ট কেমন দিতে সেটা বলো ওদেরকে। মক টেস্ট আমি টেক্সট বুকে মেনলি মক টেস্ট দিতাম। আর ওই রাত্রিবেলা যখন বসতাম ওই মোটামুটি পার ডে একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করতাম। হতো না সবসময়, বাট দুদিনে একটা করে মক টেস্ট আমার পড়তো। আচ্ছা আচ্ছা, কে বাত হে। তো মক টেস্টটাও খুব একটা গুরুত্বপূর্ণ। দেখো প্রতিদিন একটা করে মক টেস্ট, ও যেটা বললো যে মক টেস্টটা দেওয়াটা খুব জরুরি। তো আর একটা কথা যেটা জিজ্ঞাসা করব সেটা হলো তোমার যে ডিপ্রেশন ছিল কিনা, এটাও একটা বড় ব্যাপার। ডিপ্রেশন তো ছিল দাদা, ডিপ্রেশনটা দরকারও লাইফে, কারণ ডিপ্রেশনে না আসলে তাহলে হয়তো মানে আরও নতুন করে একটুখানি এগোনোর ইচ্ছাটা হয় না। ডিপ্রেশন ছিল লাইফে, এমনি সব কিছুর থেকে একটু বেরিয়ে এসেছিলাম। খুব কমই বন্ধু বান্ধবের সার্কেলটা আমার কমেও গেছিলো। টুকটাক খুব কম বন্ধুদের সাথে মিশতাম, আর বাড়িতে একাই থাকতাম মেনলি। আচ্ছা, কোনো বন্ধুর সাথে গ্রুপ স্টাডি করতো কিনা সেটাও একটু জিজ্ঞাসা করে নিয়ে, কোথাও গ্রুপ স্টাডি হতো কিনা, কারণ গ্রুপ স্টাডিটা খুব দরকার। হ্যাঁ, গ্রুপ স্টাডিটা খুবই দরকার। যদি কিন্তু অ্যাকচুয়ালি কি অনেকে গ্রুপ স্টাডি করে, বসলো কিন্তু গল্প করা শুরু করে দিল, সাপ ও নিয়ে গল্প করা শুরু করে দিল। না, এমন সাপ টাপের গল্প করা যাবে না গ্রুপ স্টাডির সময়, নাকি, হ্যাঁ কি না? তো গ্রুপ স্টাডি ছিল কিনা, ও গ্রুপ স্টাডি করেছে কিনা সেটাও একটু জানি। গ্রুপ স্টাডি না, আমি মানে এএলপির জন্য পড়াশোনা শুরু করার আগে গ্রুপ স্টাডি যেখানে করতাম সেখানে খুব মানে আড্ডাই আর কি হতো। তো আমি ওটা বন্ধ করে দিয়েছিলাম। আর গুরুকুলে পড়ার পর যখন আমার গুরুকুলে পড়া কমপ্লিট হয়ে গেল, মানে সিলেবাস কমপ্লিট হয়ে গেল, তো গ্রুপ স্টাডির জন্য আমার একটা খুব ভালো বন্ধু সুব্রত পাল, বীরনগরে বাড়ি, ওর সাথে আমি গ্রুপ স্টাডি করতাম। ওর বীরনগরে ওখানে একটা ঘর ভাড়া নিয়ে ও আমাকে মানে এগোতে পড়াশোনা ভীষণ রকম হেল্প করেছে, গাইডও করেছে। মানে পড়াশোনা আমি একটুখানি ছ্যাবলাও মারতাম, তা ও আমায় খুব ইয়ে করতো। এতে আমাদের গ্রুপ স্টাডি কাজে দিয়েছে। আমি সকালে যেতাম, সারাদিন থাকতাম, মক টেস্ট দিতাম বা পড়াশোনা রিভাইজ করতাম, ইলেকট্রিশিয়ানের ট্রেডের পড়াশোনা নিয়ে রিভাইজ করতাম, সেটা আমার খুব হেল্প করেছে ও।
দেখো গ্রুপ স্টাডি ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুর কথা বলছে, এটা কিন্তু বড় ব্যাপার যে সুব্রত অনেকটা হেল্প করেছে। বন্ধুকে হেল্প করা মানে বিশাল বড় ব্যাপার, একটা মানে বিশাল বড় ব্যাপার। তো সেই জন্য গ্রুপ স্টাডি করাটাও মানে করা উচিত। দেখো অনেকে ফোন করছে আমাকে, আমি রেকর্ড করছি ভিডিও, অনেকেই ফোন করছে কারণ ভুবনেশ্বরে রেজাল্ট দিয়েছে। তো ভুবনেশ্বরে অনেকেই ফর্ম ফিল আপ করা ছিল, ভুবনেশ্বরে অনেকেরই চাকরি হয়েছে। তো খুব ভালো করে পড়াশোনা করতে হবে, এই হলো ব্যাপার, খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তো আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করব যে সায়েন্সের কথা বা তোমার ম্যাথামেটিক্সের কথা বা যে রিজনিংয়ের কথা, তো ওর কাছে জিজ্ঞাসা করব যে ওর মানে কেমন সায়েন্স পড়তে লাগতো গুরুকুলে বা তোমার ম্যাথামেটিক্স পড়তে যা ইটিসি কেমন লাগতো, ফিজিক্স কেমন লাগতো সেটা বলো। হ্যাঁ, ফিজিক্স তো দাদা সত্যি প্রথম থেকে একটু আধটু ভালো লাগতো, তবে আরও ভালো লাগা শুরু করলো তোমার মার খেয়ে। মেনলি আমাদের 12 নম্বর ব্যাচে সব স্টুডেন্টই কম বেশি ভালো মার খেয়েছে, শুধু ছেলে না মেয়েরাও খুব ভালো মার খেয়েছে। তো ওতে আমাদের ফিজিক্সটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছিলো, কারণ আর লাইটের মিরারের চ্যাপ্টারগুলো আমাদের আর কোনোদিন ভুল হওয়ার চান্স ছিল না, কারণ একটা ভুল হলেই মার পড়তো। তো ফিজিক্স খুব ভালো লাগতো। আর বেসিক্যালি সায়েন্সের সাবজেক্ট আর ম্যাথসের সাবজেক্ট আমাদের খুব মানে সুবিধা ছিল ভালো। ম্যাথসের আমাদের যে দাদা ছিল প্রহ্লাদ স্যার, ওনার দৌলতে আমার মানে ম্যাথসে সত্যি। তো দেখো মার খেয়েছে অ্যাকচুয়ালি কী বলো তো, কেন মানে মার বা কেন এত শাসন, কারণ হলো তোমার আমরা তোমাদেরকে দেখতে চাই যে তোমার যেন একটা চাকরি হয়, তোমার একটা চাকরি হবে, সেটাই আমাদের দেখার উদ্দেশ্য। তো মার দরকার আছে না, মার তো একটা দরকার আছে একটু, তার জন্য দেখো বসে আছে আমার পাশে। তো চাকরি হয়ে গেল, কোনো বিন্দাস, কোনো চাপ নেই, চাকরি মানে হয়েই গেছে, দাস মেডিকেল তো ব্যাপার না, কোনো চিন্তা করতে হবে না, চৌকো 6/6 আছে, চিন্তা করার কোনো কারণ নেই। তো একটা স্বপ্ন ছিল আমার যে ওরা ট্রেন চালাবে, আমাকে দেখবে, একটু নামবে, আর যেহেতু ওর কলকাতা, নিঃসন্দেহে দেখা হবে আমাদের এই রুটে, চাকদার রুটে, ঠিক আছে, ওর সাথে অবশ্যই দেখা হবে। কারণ প্রথমে ধরো তোমার দিয়ে দেয়, প্রথমে তোমার মালগাড়ি দেয়, শেখাবে একটু, তারপরে তোমার আস্তে 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 করে এক্সপ্রেস ট্রেন, তারপরে লোকাল ট্রেন। এটা একটা কি বলো তো বিশাল বড় একটা জার্নি এবং একটা বিশাল বড় স্বপ্ন। অনেকের ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে আমি ট্রেন চালাবো, হ্যাঁ কি না, অনেক স্বপ্ন থাকে আমি ট্রেন চালাবো। তো সেজন্য তোমার লোকো পাইলট অনেকের মানে টেকনিশিয়ান ছাড়া অনেকে লোকো পাইলট তোমার প্রেফার করে, ঠিক আছে। অনেকের স্বপ্নই থাকে যে আমি বড় হয়ে ট্রেন চালাবো, ঠিক আছে। তো বিপ্রতীপকে জিজ্ঞাসা করি যে এর পরে বিপ্রতীপ তোমার সামনের দিকে আরও সামনের মানে যে রেলের যে পরীক্ষা আছে, অনেক পরীক্ষা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে অনেক উপরের দিকে যাবে কিনা সেটাও জিজ্ঞাসা করি। হ্যাঁ, না আমার বাবা যেহেতু রেলে চাকরি করতেন, তো আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি একটা রেলের কোনো চাকরি পাই, সে যেরকমই হোক। বাবার খুব ইচ্ছে ছিল, এবার দেখা যাক। এলপি পেয়েছি, আমি তো আপাতত এটা নিয়েই ভাবছি। তবে ইচ্ছে আছে যে এরপরও পড়াশোনাটা একটু কন্টিনিউ রাখার ইচ্ছে আছে, কারণ পড়াশোনার মধ্যে থাকলে আরও বেশি আমি মনে করি যে মানে কি বলবো, পড়াশোনার মধ্যে থাকাটা দরকার মেনলি। দেখা যাক। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যতদূর জানি ওদেরকে কিছুজনকে, তার মধ্যে একজন বিপ্রতীপ, ও অনেক ভালো স্টুডেন্ট এবং যে কোনো পরীক্ষাতে, বিশেষ করে যে কোনো পরীক্ষাতে ও ক্র্যাক করার মতো ওর যোগ্যতা আছে এবং আরও ভালো করবে, নিঃসন্দেহে ভালো করবে, অনেক ভালো করবে। ও টেকনিশিয়ানে সেই সময় হচ্ছিল না, হয়নি, তাতে কোনো ব্যাপার ছিল না। ও টেকনিশিয়ানে হয়নি মানে যে হবে না এমন কোনো ব্যাপার ছিলও না, ও গ্যারান্টি চাকরি পাবে সেটাও আমি জানতাম। যেমন ওকে প্রথম আমাকে ফোন করেছিল ওর মা, কাকিমা আমাকে ফোন করে বলেছিল, আমি বললাম তোমার চিন্তা করতে হবে না, চাকরি পেয়ে যাবে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ বিপ্রতীপ অনেক ভালো ছিল। আর বিপ্রতীপ বাড়ির লোকজন কেমন খুশি সেটা বলো। না, বাড়ির লোকজন ভীষণ রকম খুশি, কান্নাকাটিতে একদম ভেঙে পড়েছিল। মানে মানে মা যখন রেজাল্ট বেরোলো, প্রথমেই মা বললো যে দাদাকে ফোন কর, আগে দাদাকে জানা, কারণ তুমি বলেছিলে, মাকে ভরসা দিয়েছিলে যে ওকে পড়তে আসতে হবে না, এখন বাড়িতে বসে রেস্ট করুক, হয়ে যাবে। তো তাও একটা টেনশন কাজ করছিল। হ্যাঁ, ওর একটা অসুবিধা হয়েছিল, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা, না একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল লাস্টে তোমার, ও লাস্টের দিকে পড়তে আসতে পারেনি। তবে ওরা অ্যাকচুয়ালি এত ভালো না, ওদের চাকরি কনফার্ম ছিল, ঠিক আছে, মানে ওরা যদি নাও আসতো তাও নিজে অ্যাকচুয়ালি তোমার নিজেরও একটু মানে পড়ার যে সিস্টেম বা পড়ার নিজের যে পড়ার ক্যাপেবিলিটি এটাও জানা দরকার, ঠিক আছে। তুমি আমার সামনে দেখতে পাচ্ছ ওকে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও দেখো মানে ও কিন্তু খুব সুন্দর করে নিজের যে র্যাঙ্কটা, সেই র্যাঙ্কটা কিন্তু সিকিওর করেছে। চলো ভালো থেকো সবাই, খুব ভালো থেকো। আবার যখন মানে ওদেরকে যখন পুরস্কৃত করব তখন ওদের সাথে কথা হবে, আবার অনেক অনেক কথা হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিও। চলো, সবাই ফোন করছে। জয় হিন্দ, জয় ভারত।